আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন তোমাদের মাঝে আজকে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা কৃষি শিক্ষার ষষ্ঠ শ্রেণীর ক্লাসটা। তোমরা একটু প্রশ্নটা অবশ্যই তোমরা দেখেছো সবাই। আমি সরাসরি উত্তরটাতে চলে যেতে চাচ্ছি। তো তোমরা এর আগে বলতে চাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং লাইক কমেন্ট করবা। প্লিজ প্রথম প্রশ্নটায় আসো। আমাদের যে জিনিসটা দেওয়া হয়েছে, প্রথম প্রশ্নটাতে বলা হয়েছিল ক নম্বরের উদ্দীপকের প্রাপ্ত ফলাফলে ছকের ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদে তা অনুযায়ী তালিকা তৈরি করতে বলা হয়েছিল। তো আমি আসলে উদ্দীপকের এখানে যে তালিকাগুলো করলাম সেগুলো হচ্ছে গম চাষ, তরমুজ চাষ, বাঁধাকপি চাষ, আলু চাষ, পাট চাষ, বাদাম চাষ। তো গম চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি উপযোগী, তবে মাঝারি নিচু জমিতেও গম চাষ ভালো জন্মে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে গম চাষের জন্য সর্বোত্তম। তরমুজ চাষ তরমুজ চাষের জন্য দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি বেশি উত্তম। বাঁধাকপি চাষের জন্য বেলে দোআঁশ থেকে পলি দোআঁশ মাটি বেশি উপযোগী। আলু চাষের জন্য হালকা প্রকৃতির মাটি উপযোগী। বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য বেশি উপযোগী। পাট চাষের জন্য উঁচু ও মধ্যম উঁচু জমি বেশি উপযোগী। দোআঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। বাদাম চাষের জন্য বেলে দোআঁশ এবং বেলে মাটি বেশি উপযোগী। খ নম্বর প্রশ্নটাতে যেটা বলা হয়েছিল, পলি দোআঁশ মাটি কি ধান চাষের জন্য উপযোগী কিনা সেটাকে আমরা ব্যাখ্যা করব। শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটি নির্দেশ করে, কারণ আদর্শ পলি দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা, বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত থাকে। ধান চাষে এই মাটি উপযোগী নয়, কেননা পলি দোআঁশ ও বেলে মাটি কংকরযুক্ত। তাই এই দুই ধরনের মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদ নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান চাষ ভালো হয়, অর্থাৎ উঁচু নিচু মাঝারি সব ধরনের জমিতে ধান চাষ করা যায়। নিচু জমিতে চাষ করা যায় কেননা বোরো ও জলি আমন। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। যেহেতু উপরোক্ত গুণাগুণ পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না, তাই এই মাটি ধান চাষে উপযুক্ত নয়। গ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, আমার এলাকায় জন্মে এমন কিছু ফুল, ফল, শাকসবজি, মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করবো এবং এদের অর্থনৈতিক গুরুত্বগুলো দেখাবো। তো করলাম। ফুল জাতীয় ফসলগুলো কি কি আছে? গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি, হাসনা, হেনা। তাহলে তোমাদের যা ইচ্ছা তুমি এই 5টা ছাড়া অন্যগুলো দিতে পারো, যেগুলো তোমার আশেপাশে জন্মে বা তুমি লাগালে হবে। ফল জাতীয় পেঁপে, কলা, আনারস, লেবু, বড়ই ইত্যাদি।
শাক সবজি জাতীয় আলু, লাউ, মূলা, বাঁধাকপি, মশলা জাতীয় পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া ইত্যাদি। তো উপরে ফসলগুলো অর্থনৈতিক গুরুত্ব নিচে দেওয়া হলো। ফুলের অর্থনৈতিক গুরুত্ব: বিয়ের, বাড়ির স্টেজ, জন্মদিন, কনের হলুদ সাজ ইত্যাদি সাজানোর কাজে ব্যবহৃত হয় প্রচুর। এসব কাজে ফুল বিক্রি করে বিক্রেতা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হয়। 2. ফুল সহজে চাষ প্রক্রিয়া ও যোজ্যতার কারণে এটি বহুল জনপ্রিয়তা রয়েছে। ফলের অর্থনৈতিক গুরুত্ব: ফলের উৎপাদন, বিপণন, ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত এগুলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। 2. যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টিমূল্য পেয়ে থাকি, তাই এর চাষ আমাদের জীবনে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব: শাকসবজি ও ফলমূল উৎপাদন করে কৃষিখাতের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। বিদ্যমান বাজারে শাকসবজি বিক্রয় এবং অর্থনৈতিক এভাবে লাভবান খুব সহজ। মশলার অর্থনৈতিক গুরুত্ব: 1. বিভিন্ন রান্নার অনুষ্ঠানে ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মশলা বেশি ব্যবহৃত হয়। মশলার দাম ও ন্যায্য থাকায় সবার নাগালের মধ্যে থাকে। তোমাদের প্রশ্নটা শেষ হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সুন্দর করে তোমরা বুঝে লিখবে। অবশ্যই যেন কোনো বানান তোমাদের ভুল না হয় সেদিকটা খেয়াল রাখবা। আর যারা, আমি আবারও বলতে চাচ্ছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।